পাকিস্তানে ভারতের হামলায় ৭০ জনের প্রাণহানির দাবি ভারতে। পাল্টা হামলায় ১৫ ভারতীয় হত্যার দাবি পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে একসুরে কথা বলল যুক্তরাষ্ট্র ও চীন। আরও সংঘাত এড়াতে ভারত ও পাকিস্তানকে সংযত আচরণের আহ্বান বাংলাদেশের। ভারতীয়দের পুশিন অগ্রহণযোগ্য বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরই দেশে ফিরবেন তারেক রহমান, জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি। নিরাপত্তা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। বিমানবন্দর নির্মাণে দুর্নীতির অভিযোগ, সুধা সদনে চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে বৃহস্পতিবার তলব দুদকের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পাকিস্তানের অন্তত ৯টি অবস্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে, আহত অন্তত ৪৬ জন। যদিও ভারতের দাবি অপারেশন সিন্দুরের আওতায় হত্যা করা হয়েছে অন্তত ৭০ জনকে। অন্যদিকে ভারতের ব্রিগেড সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা ও ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলার আঘাতে নিহত হয়েছে ভারতের অন্তত ১০ জন। বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি উস্কানিমূলক আচরণে এমন পরিণতির আশঙ্কাই ছিল জনমনে। এবার গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে বসল ভারত। এতে শুধু পাকিস্তানেরই ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হয়নি, পাল্টা হামলায় আক্রান্ত হয়েছে ভারতও। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই দুদেশের হুমকি আর মহড়া সংঘর্ষের দিকে মোড় নেয়। বিশ্ব নেতারা আক্ষেপ প্রকাশ করে সর্বোচ্চ সংযমের আহ্বান জানালেও শুনবেন কি দুই দেশের রাষ্ট্রপ্রধান আর সামরিক কর্মকর্তারা? গত ২ সপ্তাহের গুরুতর আশঙ্কা সত্য করে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৪ দিকে পাকিস্তানে হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় স্থলন, নৌ, বিমান বাহিনী একযোগে অংশ নিয়েছে বলে জানিয়েছে ভারতের সেনা সদর। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি আমলে নিয়ে হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত তেহরিকি তালেবান পাকিস্তান সহ জঙ্গি ও সন্ত্রাসীদের ঘাঁটি। पाकिस्तान स्थित आतंकवादी समूहों के लिए कवर के रूप পহেলগাঁওয়ের ঘটনার জন্য ন্যায় বিচার আবশ্যক ছিল। ওই ঘটনার পরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, বরং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে। খবর ছিল ভারতের বিরুদ্ধে আগামী দিনেও হামলা হতে পারে, তাই এই প্রত্যাঘাত খুবই জরুরি ছিল। ভারত জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে। इस संबंध में হামলার পরপরই এক্স হ্যান্ডেলে এক লাইনে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার অবস্থান নেওয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের। बुज़दिल भारत ने पाकिस्तान पर बिला इश्तियाल जाहरियत की है। হামলা নিয়ে নয়াদিল্লির দাবি সঠিক নয় বলেছে ইসলামাবাদ। পাকিস্তানের পাঞ্জাবে জারি হয়েছে জরুরি অবস্থা। পাল্টা হামলায় ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনা সদর। বলা হয়েছে, ভারতের ৩টি রাফাল, একটি সুখোই 30 আর একটি মিগ-29 ভূপাতিত করা হয়েছে। হামলা হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর আর নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা চৌকিতে। সেনা সদরের দাবি, ভারত জঙ্গি অবস্থানে হামলার কথা বললেও ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মসজিদ সহ বেসামরিক স্থাপনা। আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ ও পাঞ্জাবের কোটলি, ভাওয়ালপুর সহ একাধিক স্থানে হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। একে স্পষ্ট আগ্রাসন আর জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের আত্মরক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। এই হামলাকে কাপুরুষোচিত বলে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জনগণকে আশ্বস্ত করে এক্স হ্যান্ডেলে বলেছেন, বিনা উস্কানিতে চালানো ভারতের এই হামলার যথাযথ জবাব দেয়া হচ্ছে। দেশবাসী পাকিস্তান সেনাবাহিনীর সাথে আছে। পাল্টাপাল্টি হামলার সরাসরি প্রভাব পড়েছে ভারতের আকাশ ব্যবহার করা দেশি বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলোর উপর। জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় আর রাজকোটে বিমানের ওঠানামা বন্ধ করে ফ্লাইটগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রী ভোগান্তির জন্য আগেভাগেই নোটিশ দিয়েছে স্পাইসজেট, ইন্ডিগোর মতো একাধিক বিমান পরিবহন সংস্থা। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার জেরে ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আর পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও তুরস্ক। ভারত পাকিস্তান সংঘর্ষে জড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার আশা, দুই দেশই সর্বোচ্চ সংযম দেখাবে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক। বলেছেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুততম সময়ে এই সহিংসতা থামবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাকিস্তানের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, পাকিস্তানে ভারতের এই আগ্রাসন নিন্দনীয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে ফোনে আলাপ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আশ্বাস দিয়েছেন, পরবর্তীত পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক। ভারত পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশ সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ভারত থেকে অর্ধ শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইন করার বিষয়ে তিনি বলেন, জবরদস্তি না পাঠিয়ে বাংলাদেশের নাগরিক হলে যথাযথ প্রক্রিয়ায় পাঠাতে পারে ভারত। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সব জল্পনা কল্পনা শেষে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি আক্রমণ করেছে একে অপরের ভূখণ্ডে। আশঙ্কা রয়েছে সংঘাত আরও বড় হওয়ার। তবে প্রতিবেশী দুই দেশের মধ্যে কোনো সংঘাত দেখতে চায় না বাংলাদেশ। বুধবার এক বিবৃতিতে এমনটি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিবৃতিটি গণমাধ্যমের সামনে তুলে ধরেন। বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। ভারত থেকে খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে জোর করে পুশ ইনের বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ৩,৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বুধবার আগারগাঁও পরিকল্পনা কমিশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ২,৭৯৮ কোটি টাকা, প্রকল্প ঋণ প্রায় ৮১৩ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি টাকা। দেশব্যাপী নারী শিশুদের প্রতি সহিংসতা বন্ধে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। অনুমোদিত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন, ঝিনাইদহ যশোর মহাসড়ক উন্নয়ন প্রকল্প, নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার থাকার জন্য ঢাকায় ভাড়া বাসা প্রস্তুত করা হচ্ছে। এসব তথ্য জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। আর রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ মনে করেন, দেশে ফেরার আগে তারেক রহমানের নিরাপত্তা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সিকান্দার রেমানের বিশেষ রিপোর্ট। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের ধারাবাহিক অপপ্রচার ও রাজনৈতিক চক্রান্তের শিকার হন তারেক রহমান। সমালোচিত 111-এ নির্মম নির্যাতন করা হয় তাকে। 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর থেকেই তিনি সেখানে রয়েছেন। মাঝে কেটে গেছে 17টি বছর।
এই দীর্ঘ সময়ে দেশের বাইরে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। লন্ডনে থেকেও তিনি বাংলাদেশের প্রয়োজন সর্বদা সচেষ্ট থেকেছেন। গত 17 বছরে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক কর্মসূচিতে তারেক রহমানের ছিল দক্ষ নেতৃত্ব। চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে এসেছেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী। কিন্তু ফেরেননি তারেক রহমান। কেন এই মুহূর্তে তারেক রহমান আসলেন না, তার একটি ব্যাখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। যেহেতু এই মুহূর্তে তার বিরুদ্ধে সেভাবে মামলা মোকদ্দমা নেই, তিনি সহজেই আসতে পারতেন। তারপরেও বোধহয় বেশ কিছু বিবেচনার ব্যাপার আছে, বিশেষ করে নিরাপত্তার প্রশ্নটি আছে। তার নিরাপত্তার দিকটি সম্পূর্ণভাবে বিবেচনায় নিয়েই কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং দেশবাসীকেও সিদ্ধান্ত নিতে হবে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানালেন কবে ফিরতে পারেন তারেক রহমান। তারেক রহমান এইখানে ভাড়াটিয়া বাড়ি খুঁজছেন, কারণ ওনার কোনো বাড়ি নাই ঢাকাতে, কোনো ফ্ল্যাটও নেই। এখন ওনার ভাড়াটিয়া বাড়ি, ওনার ইনকাম এবং ভাড়া একটা মিল রাখতে হবে। সেকেন্ড হচ্ছে তাহলে ওনার শ্বশুর বাড়ি আসতে হবে। আমি শুনেছি যে ওনার শাশুড়ি একটা বাড়ি উনি পেন্টিং করতেছেন, এর মানে হচ্ছে হয়তো উনি ওখানে উঠবেন। আচ্ছা, এখন এটা 1 নাম্বার, এটা কমপ্লিট করতে হবে। তো এটার জন্য 2 মাস 3 মাস লাগবে একটা বাড়ি রেনোভেশন করতে গেলে। এই 3 মাস সময় আপনাকে দিতে হবে। 1 সেকেন্ড হচ্ছে নির্বাচনী রোড ম্যাপ দিতে হবে। দেন হি ইজ আওয়ার লিডার, হি হ্যাজ টু কাম হিয়ার। ঐক্যবদ্ধ বিএনপি শত নির্যাতনের পরও তারেক রহমানের নেতৃত্বেই এগিয়ে যাবে বলে জানান বিশ্লেষকরা। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে, জনগণও বিএনপিকে বিশ্বাস করে। সুতরাং আপনার প্রতি, আপনাদের প্রতি, বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিমানবন্দরের উন্নয়নের নামে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবার তলব করেছে দুদক। সংস্থাটির একটি চিঠি ধানমন্ডির সুধা সদনের ঠিকানায় পাঠানো হয়েছে। এদিকে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে শেখ হাসিনার নামে। তাকে দেশে ফেরাতে কাজ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনা জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন। ক্ষমতায় থাকাকালে গত 15 বছর বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে তাকে তলব করা হয়েছে। 2024 সালের জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের 4টি উন্নয়ন প্রকল্পে প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। লুটপাটের অন্যতম হোতা হিসেবে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ 19 জনকে আসামি করা হয়েছে। শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিতে এলএনজি আমদানি ও তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সরকারের পদক্ষেপে গ্যাসের সংকট দূর হবে বলে আশা ব্যবসায়ীদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ধারাবাহিক গ্যাস সংকটে চরম ভোগান্তিতে দেশের উৎপাদন শিল্প। গ্যাসের সরবরাহ ও চাপ কম থাকায় এরই মধ্যে বন্ধ হয়েছে অনেক কলকারখানা। গ্যাস সংকট সমাধানে বুধবার সচিবালয়ে জ্বালানি বিভাগের সাথে বৈঠকে বসেন ব্যবসায়ীরা। পরে জ্বালানি উপদেষ্টা জানান, শিল্প খাতে উৎপাদনের গতি ধরে রাখতে দ্রুত সময়ের মধ্যে 250 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ বাড়ানো হবে। কতগুলো সিদ্ধান্ত নিয়েছি। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে রমজান উপলক্ষে যে 1200 মেগাওয়াট দেওয়া হতো, সেখান থেকে আমরা 150 মেগাওয়াট ইয়েতে আমরা বিদ্যুতের পরিবর্তে আমরা শিল্পে দেব। মে থেকে অগাস্ট এই 4 মাস আমরা 4টা এক্সট্রা এলএনজি কার্গো আনবো এবং এর ফলে আরও 100 মেগাওয়াট এমএমসিএফডি গ্যাস। সুতরাং সর্বমোট শিল্পে বরাদ্দ 250 এমএমসিএফডি বাড়বে। বিদ্যুতের বাড়বে, তখন এটার জন্য আমরা ওই যে লিকুইড ফুয়েল বেসড ইয়েগুলো চালাবো। এগুলো এখন আমরা চালাচ্ছি, কিন্তু সে পরিমাণে চালাচ্ছি না।
তখন আমরা একটু হয়তো বেশি পরিমাণে চালাবো। আমাদের তো একটা ঘাটতি হবে 11,000 কোটি টাকার মতো এটা আনার ফলে। তো এখন কিন্তু এই যেটা শিল্পের যে উৎপাদন যে যদি ব্যাহত হয় সেটার দাম তো আরও অনেক বেশি। তো সুতরাং এই জন্য আমরা একটা ব্যালেন্স করে এটা আমরা চেষ্টা করব। এ সময় গ্যাস সরবরাহ নিয়ে সরকারের প্রতিশ্রুতিতে সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীরা। সমস্যাগুলো মাননীয় অ্যাডভাইজার সাহেবকে আমরা টাইম টু টাইম জানিয়েছি, পেট্রো বাংলাকে জানিয়েছি, তিতাসকে জানিয়েছি, তারা জানেন এবং উনি যে আজকে সমাধান দিয়েছেন আমরা সন্তুষ্ট এবং উনি ব্যাকআপ প্ল্যানও যেটা দিয়েছেন সেটা উনি বলেছেন। আমি মনে করি এটা যদি কন্টিনিউ করে সমস্যার সমাধান হবে। দীর্ঘমেয়াদে গ্যাসের সংকট সমাধানে স্থলভাগে গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করার কথাও জানান জ্বালানি উপদেষ্টা। বলেন দেশীয় প্রতিষ্ঠানের সাথে বিদেশি প্রতিষ্ঠানকে গ্যাস অনুসন্ধানে আমন্ত্রণ জানানো হবে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশকে সহজ শর্তে বড় অঙ্কের বাজেট সহায়তা দিতে রাজি হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। কৃষি যোগাযোগ, প্রাকৃতিক বনাঞ্চল ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানোর আশ্বাসের কথাও জানান উপদেষ্টা। ইতালির মিলান থেকে জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির 58তম বোর্ড অব গভর্নর্স সম্মেলনের আয়োজক দেশ ইতালি। মিলান নগরীর কনভেনশন সেন্টারে আয়োজিত 4 দিন ব্যাপী সম্মেলন শেষ হয়েছে 68টি দেশের 5,000 ডেলিগেটদের অংশগ্রহণে। অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ বিনির্মাণ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কূটনৈতিকরা। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে ব্যস্ত সময় পার করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। অর্থ উপদেষ্টা জানান, এবারের বাজেটে বড় ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে এডিবি। বাজেট সাপোর্ট নিয়ে অত আলাপ হয়েছে। বাজেট সাপোর্ট ওরা বলছে যে বাজেট সাপোর্ট আমরা একসাথে IMF অন্যান্যের সাথে একসাথে দেব। বাংলাদেশের ব্যাংকিং খাত এনবিআর ডিজিটালাইজেশন সহ সহজ শর্তে ঋণের জন্য এডিবিকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ডিজিটালাইজেশন, মোর লোন এট এ সফট রেট, কনসেশনাল রেট, তারপরে আমাদের ভালনারেবিলিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ক্লাইমেট, সেটা একটা সবচেয়ে বড় জিনিস। ওদের একটা বিরাট ওদের ওখানে ফান্ড দিচ্ছে, যেখানে ওয়ার্ল্ড ব্যাংকও থাকবে। আর আমরা বলছি যে আপনার টেকনিক্যাল কোঅপারেশন, ডিজিটালাইজেশন, এইগুলির জন্য ব্যাপার। তো সার্বিকভাবে এডিবির সাথে যে কথাগুলো হচ্ছে আমাদের এগোচ্ছে এবং আমরা এক্সপেক্ট করছি আমাদের কতগুলো অর্থায়ন হয়তো জুন জুলাইয়ের দিকে হবে, একটা লেটেস্ট হয়তো সেপ্টেম্বর হয়তো যেতে পারে, বাট এগুলি সব মিলে কিন্তু একটা বড় একটা অঙ্কের। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে বাজেট সহায়তার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রকল্পে বিনিয়োগের আশ্বাসের কথাও জানান অর্থ উপদেষ্টা। সার্বিকভাবে এডিবি কিন্তু আমাদের প্রতি কোয়াইট ফেভারেবল এবং ওদের যেটা আমি বললাম যে কিছু লোন টার্ম নিয়ে অর্ডিনারি আমরা রেট অফ ইন্টারেস্ট নিয়ে কিছু কথাবার্তা বলেছি। অর্থাৎ আমি মনে করি ভেরি সাকসেসফুল ওয়ান। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি খাদ্য নিরাপত্তায় সবাই মিলে একসাথে কাজ করার উপর গুরুত্ব উঠে আসে এডিবির বার্ষিক সম্মেলনে। বিশ্বের প্রায় 68টি দেশের গভর্নরদের অংশগ্রহণে শেষ হলো 4 দিনের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির বার্ষিক সম্মেলন। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, কৃষি খাত এবং যোগাযোগ খাত সহ অন্যান্য বেশ কয়েকটি খাতে সহজ শর্তে এডিবির ঋণ সহায়তা কামনা করেছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বাংলাদেশের অংশগ্রহণ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, মিলান, ইটালি। সংস্কার প্রস্তাবের বেশ কিছু বিষয়ে আগে দ্বিমত থাকলেও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এবারের আলোচনার পর প্রায় সব বিষয়েই একমত পোষণ করেছে জাতীয় নাগরিক ঐক্য। আর ঐকমত্য কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক দলগুলোর নিজস্ব আদর্শ থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে মৌলিক জায়গায় সবাই একমত হতে হবে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। নির্বাচন কমিশন, সংবিধান ও বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব খাতে সংস্কারে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে গঠিত হবে জাতীয় সনদ। তারই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে নাগরিক ঐক্য। আলোচনা শুরুতে বক্তব্য রাখেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন,
জাতীয় ঐক্য তৈরিতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা অবস্থান অবশ্যই থাকবে, কিন্তু তার পাশাপাশি যেটা দরকার আমাদেরকে সকলকেই একটা কতগুলো মৌলিক জায়গায় আমাদেরকে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর থেকে আমরা আশা করছি যে প্রত্যেকেই কিছু কিছু ছাড় দেবেন, দিয়ে এক জায়গায় আসা যাবে। কমিশনের সাথে 2 ঘন্টা আলোচনা শেষে নিজেদের সংস্কার প্রস্তাব বিষয়ে কথা বলে নাগরিক ঐক্য। প্রথম দফায় আলোচনার বেশ কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও এখন অধিকাংশ বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে নাগরিক ঐক্য। গত আলোচনার পরে আমরা 118টি বিষয়ে একমত পোষণ করেছি, 38টি বিষয়ে আমরা দ্বিমত করলেও আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মতপার্থক্য অনেকখানি নিরসন হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেখানে দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে তাদের যে প্রস্তাব ছিল যে 50% মানে 100 জনের মধ্যে উচ্চকক্ষের 100 জনের মধ্যে 50% সিভিল সোসাইটি থেকে আর 50% রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে আসবে, আমরা এই জায়গাতে একমত হতে পারিনি। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়েও একমত তারা, তবে আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচনের বিষয়টি প্রত্যাখ্যান করেছে নাগরিক ঐক্য। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। শুরু থেকেই বিচারের ক্ষেত্রে সকল পর্যায়ে বিকল্প হিসেবে শরিয়া আদালত স্থাপন করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি মনে করছে বাদীপক্ষ চাইলে যাতে শরিয়া আইনেও বিচার চাইতে পারেন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দলটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। 6টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা করেন দলের নেতারা। সেখানে তারা যেসব মতামত দিয়েছেন তার মধ্যে আছে ক্ষতিগ্রস্ত অনুমোদন ছাড়া রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করতে পারবেন না। এছাড়া বহুত্ববাদ সংযোজন না করে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এটি বহাল রাখার পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে জামাতে ইসলামীর করা আপিলের শুনানির দিন ধার্য হয়েছে 13 মে। বুধবার জামাতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আপিল বিভাগে বলেছেন, জামাতে ইসলামীর নিবন্ধন না থাকায় দেশে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। মামলাটি দ্রুত শুনানি প্রয়োজন বলে আদালতে উপস্থাপন করা হয়। এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল শুনানির জন্য আগামী 13 মে দিন ধার্য করেন। গত বছরের 22 মে অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামাতের আইনি লড়াইয়ের পথ সুগম হয়। 6 দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের চলমান শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে শিথিল ঘোষণা করা হয়েছে। বুধবার বিকালে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তরে এই ঘোষণা দেন কারিগরি শিক্ষার্থীরা। তারা জানান, শিক্ষকদের অনুরোধে শিক্ষার্থীদের স্বার্থে এবং আলোচনার পরিবেশ বজায় রাখতে শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে শিথিল করা হয়েছে। তবে 6 দফা দাবি বাস্তবায়নের কার্যকর অগ্রগতি না হলে আন্দোলনের পরের ধাপ আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। গত 29 এপ্রিল থেকে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। পাকিস্তানে ভারতের হামলায় 70 জনের প্রাণহানির দাবি ভারতের। পাল্টা হামলায় 15 ভারতীয় হত্যার দাবি পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে এক সুরে কথা বলল যুক্তরাষ্ট্র ও চীন। আরও সংঘাত এড়াতে ভারত ও পাকিস্তানকে সংযত আচরণের আহ্বান বাংলাদেশের। ভারতীয়দের পুশিন অগ্রহণযোগ্য বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরই দেশে ফিরবেন তারেক রহমান, জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি। নিরাপত্তা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। বিমানবন্দর নির্মাণে দুর্নীতির অভিযোগ, সুধা সদনে চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে বৃহস্পতিবার তলব দুদকের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।